আমি অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে বলতাম এদেরকে নিয়ে 3 দিন এমন মারো পশ্চাৎ দেশের মাংস যাতে খসে যায়, 6 মাস যাতে বসতে না পারে, শুতে না পারে সোজা হয়ে, উবুর হয়ে শোয়, এবং 6 মাস বাদে যখন যাবে একটা সামান্য শালা বলার আগে 10 বার চিন্তা করবে আমি মুখ খারাপ করবো কিনা। এই শ্রমিকদাকেই বছর কয়েক আগে একজন তৎকালীন তৃণমূলী, যিনি রিভলভার উঁচিয়েতে রেগেছিলেন, অশ্রাব্য গালাগাল করেছিলেন, আজকে তিনি আমার দলে কিন্তু একজন মন্ত্রী। শতরূপে এই কথাটা আমি সম্পূর্ণ সমর্থন করি যে তসলিমা নাসরিনের থেকে বাংলার মানুষকে সিপিএম বুঝতে হবে না। বাংলার মানুষ সিপিএম কি বুঝেছে বলে এত লাথাল লাথিয়েছে, শূন্য 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 করতে করতে এখন আবার এক পে, এখন আবার তারাং তারাং লাফাচ্ছে। বাংলার মানুষ তসলিমা নাসরিন না থাকলেও বুঝে নিয়েছে এরা কি জন্তু। এখন সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে কি, যে মানুষ হয়ে জন্মেছিল বিকাশ ভট্টাচার্য কী করে জানোয়ার হলো, এইটা সায়েন্টিফিক রিসার্চ। এটা যদি ওর মনে হয় নিশ্চিতভাবে ওটা সায়েন্টিফিক রিসার্চ নয়। যে বিকাশ ভট্টাচার্য মানুষ হয়ে জন্মে কী করে জানোয়ার হলো, এটাই যদি শুধুমাত্র ওর কাছে সায়েন্টিফিক রিসার্চের একটা ফর্মুলা হয়, তাহলে নিশ্চয়ই গোমূত্র নিয়ে গবেষণা সায়েন্টিফিক রিসার্চ নয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ মনে করি ওটা সায়েন্টিফিক রিসার্চ। জ্যোতি বসু যে বানতলার ঘটনার পর বলেছিল এরম তো কতই হয়, ওদের থেকে শিখবো গণতন্ত্র, সিপিএমের থেকে শিখবো। ওদের ওই 28,000-এর হিসাব যদি ধরো, দিনে 4টে করে রাজনৈতিক খুন হয়েছে। আমরা এসছি আজকে প্রায় 3 মাস, 4 মে, জুন, জুলাই, আগস্ট, হ্যাঁ পাক্কা 3 মাস হলো। 120 দিন মানে 480 জনকে মারা উচিত, মরে যাওয়া উচিত ছিল বামের ইকুয়েশন মানলে। একটাও রাজনৈতিক হত্যা হয়েছে, তার মধ্যে শুক্রবার ওরম নোংরাম জানোয়ারের মতো কাজ করেছে, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে করেছে। এটাই যদি উল্টো হতো, আজকে ওরা ক্ষমতায়, আমরা এরকম জ্যোতি বোস বা ওদের যারা যে মুখ্যমন্ত্রী হতো ও তাকে করতাম, ওখানেই গুলি চালিয়ে মেরে ফেলতো। মানে 100% সহমত। এই যখন প্রথম শ্রমিকদা বলেছিলেন তৃণমূলীকরণ, তখন একটা সাধারণভাবে লোকে ধরে নেওয়া হয়েছিল যে তৃণমূলীকরণ বলতে বোধহয় শ্রমিকদা খালি বলছেন যে তৃণমূলের লোকদের আমরা নেব না। এই যে আপনি বলুন এক্ষুনি যেটা বললেন যে তৃণমূলের সংস্কৃতি, মানে আজকে আমার যদি কোনো পুরনো কর্মী বা আজকে ধরুন শ্রমিক দাশগুপ্ত, তার সম্বন্ধে কোনো অভিযোগ যায় যে তোলাবাজি করছে, কাটমানি খাচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের তৃণমূলীকরণ, সেটাও দল স্পেয়ার করবে না। এবারে ব্যাপার হচ্ছে যে কিছু সাংসদ নেওয়া, রাজ্যসভার সাংসদ নেওয়া, এই নিয়ে অনেক রকম কথা হচ্ছে। আমি এক এক করে বলি। হ্যাঁ, একটা তো শ্রমিকদের রিসেন্টলি একটা কোথাও এরকমই একটা সভায় উনি পরিষ্কার বলেছেন, এবং যেটা আমরা মানি সবসময় আমাদের দলের, ওটাই একটা বলবো যে আদর্শ, যে সবার আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। কোনো ব্যক্তি নিয়ে আমার আপনার আমাদের হয়তো কিছু ভুরু কুচকানো থাকতেই পারে, কিন্তু যে 3জন রাজ্যসভার সাংসদকে আমাদের দলে নেওয়া হয়েছে তার পেছনে আমার দেশের স্বার্থটা প্রাধান্য পেয়েছে। আজকে আমি এর আগেও আপনাদের বলেছি আমাদের দলটা কিভাবে চলে জানেন তো, এই শ্রমিকদাকেই বছর কয়েক আগে একজন তৎকালীন তৃণমূলী, যিনি রিভলভার উঁচিয়েতে রেগেছিলেন, অশ্রাব্য গালাগাল করেছিলেন, আজকে তিনি আমার দলে কিন্তু একজন মন্ত্রী। তো শ্রমিকদাকে কোনোদিনও শুনেছেন বিক্ষোভ দেখাতে? কেন একে দলে নেওয়া হচ্ছে, এ হচ্ছে? কারণ শ্রমিকদাদের না প্রতিটা রক্তবিন্দুর মধ্যে তৃণমূলের আদর্শ রয়েছে, আমাদের অতটা নেই। আর আমাদের যাদের নেই, আমরাই বেশি মাত্রায় তাদেরকে আবার নীতিজ্ঞান শেখাতে যাই শ্রমিকদাকে, যে একে কেন নেওয়া হচ্ছে, ওকে কেন নেওয়া হচ্ছে। কারণ ওখানে আগে আপনাকে দেখতে হবে যে দেশের জন্য কোনটা ভালো। যদি আমি রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে বলি, তাহলে আমার রাজ্যের রাজনীতিতে কোনটা ভালো, তারপর হচ্ছে দল, তারপর হচ্ছে ব্যক্তি। সুতরাং এটা একটা ব্যাপার, নাম্বার 1। নাম্বার 2, এবার যদি আমি বলি বিরোধীরা, এগুলো তো ম্যাক্সিমাম দেখুন আমার লোকের চেয়ে বেশি আমার লোকেদের বা যারা আমাদের সমর্থক তাদের মাথাটা গুলিয়ে দেওয়ার জন্য বিরোধীরা বলে। আজকে যখন এই 26-এর নির্বাচনের ফলাফল বেরিয়েছিল, সোনিয়া গান্ধী মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। যদি তৃণমূল দলটা ভেঙে না যেত, তাহলে তো এরকমও তো মানে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছিল যে এবার তাহলে তৃণমূল আর কংগ্রেস একসাথে হবে। এই লোকগুলো যে কজন ধরুন প্রায় 60 থেকে 65 জন বিধায়ক বেরিয়ে গেছে, এরা যদি না বেরোতো, তখন কংগ্রেসের সাথে থাকলে, বিজেপি বিরোধিতা করলে তারা ঠিক ছিল। আর আজকে যেহেতু তারা তৃণমূল থেকে বেরিয়ে গেছে, তার জন্য তারা খারাপ। মানে এই যে একটা দ্বিচারিতা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রয়েছে, আমার দলের মধ্যে আমি অন্তত আমার নেতৃত্বের কোনো কাজ এবং এই যে আপনি বললেন কর্মকাণ্ড, একটা টার্ম ইউজ করেছেন, কোনো কর্মকাণ্ডে কিন্তু আমি এই দ্বিচারিতা লক্ষ্য করিনি। আজকে যারা গেছে তৃণমূল ভেঙে,
তারা তৃণমূলেই রয়েছে, তারা বিরোধী দল, এবং তারা নিজেদের মধ্যে মারামারি করছে, তৃণমূলের দুটো টিমের মধ্যে মারামারি করছে। সুতরাং মানে বিরোধী দলের যে দায়িত্ব হয়তো সেটা পালন করছে না। আমি খুব অনেস্টলি বলছি, আমার দল তারাই শাসন করছে, তবু গণতান্ত্রিক পদ্ধতির কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে বলতে হবে বিরোধী দল যারা অ্যাকচুয়ালি অফিসিয়ালি তারা তাদের সেই দায়িত্বটা পালন করছে না, তারা অন্য কিছুতে ব্যস্ত রয়েছে। সেই ফাঁকা জায়গাটা নিয়ে এই সিপিএম একটু লাফালাফি করার চেষ্টা করছে। সুতরাং আমার কাছে যেটা বক্তব্য, যে তৃণমূলীকরণ বলতে শ্রমিকদা যেটা বলেছেন, নিশ্চিতভাবে আমার দলের কাউকে নেব না। আমি একটা উদাহরণ দিই, মনে করুন সাপোজ আমি আজকে নির্বাচন লড়েছি 26-এ, এবার 26-এর ধরুন ফেব্রুয়ারি মার্চ, ওই সময় একজন তৃণমূলের কেউ একজন, আমি এটা আমার রেফারেন্স দিলাম কারণ আমার খুব ঘনিষ্ঠ একজন বিধায়কের তার সাথে এটা হয়েছে বলেই আমি বলছি, কোনো একজন তৃণমূলের কর্মী বলুন বা নেতা বলুন যাই হোক, সে হয়তো আমার মানে তার দলের ওপর বিরক্ত থেকে ভোটের আগে থেকে আমার সাথে ছিল। এবার সে আমার সাথে ভোটে কাজ করেছে, সাংগঠনিক কাজ করেছে, ভোটের পরেও সে নিজে আমার দলে যেভাবে কর্মীদেরকে সাংগঠনিকভাবে মানুষের কাছে যাওয়ার ব্যাপার থাকে, কাজকর্ম করা থাকে, সেগুলো যদি করে, এবার আপনি সেই ছেলেটিকে নেওয়ার জন্য কি বলবেন যে আমার দলটা তৃণমূলীকরণ হয়ে গেল? শুধুমাত্র তাই নয়, শ্রমিকবাবু আরও একটি কথা বলেছেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, একটি আদর্শ ভিত্তিক সংগঠন। সেই আদর্শ থেকে বিচ্যুতি ঘটলে দল দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। আমি নিজে বলছি হয়েছে, আমি জানি একজন মণ্ডল প্রেসিডেন্টের, কোন মণ্ডল বলাটা ঠিক হবে কি না জানি না, আমি বলেই দিই আমারই মণ্ডল, আমি যে মণ্ডলে আমার ভোটার আছে সেই মণ্ডলের আমার যে মণ্ডল প্রেসিডেন্ট তার নামে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে শৃঙ্খলা রক্ষা কমিটিতে। ঠিক আছে, হয়েছে, কিন্তু তার মানে এই নয় এই যে আমার দলের নেতাদের কাছে আমি এই জন্যই, আপনি যদি দেখেন বিগত 1 মাসে বোধহয় 5-6 জনকে দল বহিষ্কার করেছে। ঠিক আছে, এর কেসটা কি হবে জানি না, একটা প্রসেস আছে, করে কি যা হবার হবে। সুতরাং এই 3 মাসে নিশ্চিতভাবে অনেকের মধ্যেই আমরা যেরকম ভেবেছিলাম নীতি আদর্শ নিয়ে কাজ করছে, এখন হয়তো দেখতে পাচ্ছি তারা নীতি আদর্শ নিয়ে কাজ করছে না, তারা তৃণমূলী পদ্ধতিতে কাজ করার চেষ্টা করছে। বিশ্বাস করুন, আমি এইটুকু মানে বিশ্বাস করি আমার দল সম্বন্ধে, এটা তো একটা লম্বা প্রসেস, এবং এত বড় রাজ্য, এত মানে আমাদের বোধহয় সদস্য সংখ্যা প্রায় 70 লক্ষ, কে কোথায় করছে এটা নেতৃত্বের কাছে খবর পেয়ে অনুসন্ধান করে সেটাকে ঠিক করতে একটু টাইম লাগবে। ওই প্রথম দিকে হয়ে গেছে, কিছু হচ্ছে, এটা ধীরে ধীরে কমগুলো বন্ধ হবেই। এদিকে দেখা যাচ্ছে যে তিনি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন যে অন্য দলের রাজনৈতিক আপনি একটু আগে যেরকমটাই বললেন যে রাজনৈতিক সংস্কৃতি অনুকরণ নয়, বরং বিজেপির নিজস্ব আদর্শ আর সংগঠনকে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। তবে এই যে বিজেপির সংগঠন এবং বিজেপিকে আরও বেশি করে শক্তিশালী করার জন্য আর কি পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে বলে আপনার মনে হয়? আমার মানে মনে হচ্ছিল, কিন্তু ঘটনাচক্রে হয়তো আমার জানি না আমি কতটা বিজেপি দলটাকে বুঝেছি, চিনেছি, আমার ভাবনার সাথে কোথাও বোধহয় নেতৃত্বের ভাবনাটা মানে ম্যাচ করে যায়। কারণ ইদানিং দেখবেন, আমি এটা আমাদের রেজাল্ট বেরোনোর মাসখানেক বাদে, জুন জুলাইয়ের মাঝামাঝি থেকে, জুনের শেষের দিক থেকেই আমি বলছিলাম আমার পরিচিতদের, আমার মনে হয় আমরা তো এতদিন বিরোধী ছিলাম, আমরা সরকারি দল ছিলাম না, মানে সরকার পক্ষের দল ছিলাম না, আমাদের কর্মীদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত, কারণ এখন আমাদের কিন্তু দায়িত্ব অনেক, এবং আমি তার পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে প্রশিক্ষণ শিবির হচ্ছে বিভিন্ন জায়গায়, এইটা একটা। এবং তবে একটা জিনিস আমি বলি, আমি আমার নেতাদের সমস্ত ব্যাপারেই সবসময় সহমত জানাই, আমার যেন কোথাও মনে হচ্ছে, এটা প্রশাসনিক, এটা অবশ্য আমার দলের ব্যাপার নয়, প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত। আমি আপনাকে খুব খোলাখুলি বলি, এই যে শুক্রবার সিপিএমের সব কর্মীরা, যদিও ওরা ওই ককরোচ জনতা পার্টির নামে ছিল, কিন্তু বেসিক্যালি ডিওয়াইএফআই এসএফআই এর ছেলেপুলেরাই ছিল, ওখানে যেটা করেছে আমি জানি না, আমাদের মানে মুখ্যমন্ত্রী উনি খুব কি বলবো সৌজন্য দেখাচ্ছেন বা ক্ষমাশীল আমি বলতে পারবো না, আমার প্রধানমন্ত্রী উনি তো একদম ভিডিও করেই ক্ষমা করে দিয়েছেন, আমরা সাধারণ কর্মী যারা না, আমরা ওটা খুব একটা মানতে পারছি না। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, আমি দুটো জিনিসকে খুব বাংলা প্রবাদকে মাথায় রাখি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, এক হচ্ছে কুকুরকে লাই দিলে মাথায় ওঠে, আর দুই হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর।
মানে ওরা যে ভাষায় বলেছে, ওরা কিন্তু শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে এই দুটো লোককে বলেনি। আমার কাছে হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছে, আমার কাছে হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রীকে বলেছে। সুতরাং আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে থাকতাম, বিশ্বাস করুন শুনতে অশালীন লাগতে পারে, আমি হলে বলতাম, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, যারা যারা বলেছে, যারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের আমরা বিরুদ্ধে নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যদি ভুল ত্রুটি হয়, তার প্রতিবাদ করার পুরো অধিকার প্রতিটা মানুষের আছে, সেটা করুক। কিন্তু যারা ওই অকথ্য কুকথ্য গালিগালাজ করেছে, যারা মারধর করেছে, ইভেন সাংবাদিক, আপনাদের সাংবাদিকদেরও মারধর করেছে, আমি অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে বলতাম এদেরকে নিয়ে 3 দিন এমন মারো, পশ্চাৎ দেশের মাংস যাতে খসে যায়, 6 মাস যাতে বসতে না পারে, শুতে না পারে সোজা হয়ে, উবুর হয়ে শোয়, এবং 6 মাস বাদে যখন যাবে, একটা সামান্য শালা বলার আগে 10 বার চিন্তা করবে আমি মুখ খারাপ করবো কিনা। এত বড় উদ্ধত্ত, এত বড় দুঃসাহস হয় কী করে আমার মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে নিয়ে, আমি জানি না। মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়তো এটা ছেড়ে দিতে পারেন, আমি আশা করব পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী যেন একজনকেও স্পেয়ার না করে। এবারে একটু অন্যরকম প্রসঙ্গে আসা যাক। বাম আমলে বিতাড়িত হয়েছিলেন, মাঝখানে প্রায় 19টা বছর কেটে গিয়েছে দেখতে দেখতে। বিজেপির এই পালাবদলের পর, বিজেপির সরকার আসার পর আবার পুনরায় কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। কিন্তু লেখিকাকে সংবর্ধনা দেওয়ার পরেও তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা গেল। জয় গোস্বামী মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেখানেই ক্ষোভের আগুন যেন ফেটে পড়ল তাঁর উপরে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে এটা কি জয় গোস্বামীর প্রাপ্য ছিল? আপনি কি মনে করেন? আমাদের বিজেপি কর্মী আছে কিসাম সরকার, বোধহয় কৌশিক সরকার, খুব যদি ভুল না করি, সৌরভ পালদি বলে একটা জানোয়ার আছে, যাকে নাকি আজকাল পশ্চিমবঙ্গের লোকজন ওকে খুব ইন্টেলেকচুয়াল বলছে। একটা নাটক করত কৌশিক সরকার, সেই নাটকের দলে, সেই নাটকের একটা অংশ ছিল। তাকে প্রকাশ্যে নিজের সোশ্যাল মিডিয়ায় একটা করেছিল, ও বিজেপি করে চাল ফোট, ও বলেছিল। এই যারা যারা বলছে এটা প্রাপ্য ছিল, কৌশিক সরকারের প্রাপ্য ছিল, ও সেরকম স্বনামধন্য নয় বলে ওকে যা খুশি করা যাবে, বিজেপি করে বলে। আজকে রুদ্রনীল আমাদের বিধায়ক, ওকে বছরের পর বছর টালিগঞ্জকে কাজ করতে দেয়নি। এদের নীতিবোধ কতটুকু ছিল, কতটা এরা করেছে, প্রতিবাদ করেছে। আজকে বড় বড় কথা। কামিং ব্যাক টু জয় গোস্বামী, আমি তোমাকে এক্ষুনি ভিডিও দেখিয়ে দেবো। মমতা ব্যানার্জি যেখানে, আমি সেখানে। আমরা একটা কথা বলি জানো তো রাজনীতিতে, মানে যখনই কারোর সম্বন্ধে বললি, একটা চালু কথা আছে, রোগকে ঘৃণা করো, রুগীকে নয়, তাই তো? তাহলে আমিও ঠিক সেই নীতি মেনেই বলবো, সৃষ্টিকে সম্মান করো, স্রষ্টাকে নয়। স্রষ্টা যদি ঠিক লোক না হয়, তাকে তার সম্মান পাওয়ার কোনো অধিকার নেই। এই জয় গোস্বামী ছিল বামপন্থী, তৃণমূল আসার পরে তৃণমূল উইদিন ইনভার্টেড কমার চটিচাটা, একদম আমি বলছি তো চটিচাটা, কারোর আমার সম্বন্ধে কিছু অভিযোগ থাকলে করবে, চটিচাটা জয় গোস্বামী বলি আমরা। সে আমি এক্ষুনি ভিডিও দেখিয়ে দেবো। মমতা ব্যানার্জি যেখানে, আমি সেখানেই থাকবো বলেছিল তো, কাল তো ওখানে ছিল না, কাল তো ওখানে ছিল না, নাম্বার 1। নাম্বার 2, ওই অনুষ্ঠানটা আমার দলের কোনো অনুষ্ঠান ছিল না, সরকারেরও কোনো অনুষ্ঠান ছিল না, একটা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান তারা করেছে। সেখানে যারা দর্শক ছিল তাদের এটা বহিঃপ্রকাশ। এটাই হচ্ছে বাংলার সাধারণ মানুষের মতবাদ বলো বা বিরক্তি। এই যে সোকল্ড ইন্টেলেকচুয়াল যারা বেসিক্যালি ধান্দাবাজ, তাদের ওপর আজকে ক্ষোভটা এই জায়গায় গেছে। সুতরাং তুমি যদি এমন কিছু কাজ করো ভাই, যেখানে তোমাকে মানুষ শ্রদ্ধা করবে না, সেখানে আমি আর কি জবাব দেব? একদম প্রাপ্য ছিল, যারা করেছে তারা মনে করেছে এটা প্রাপ্য। ওই হলে আমি দেখেছি এই ভিডিওটা, ওই হলে সবাই তো বলেনি, সবাই বলেনি। তাহলে যারা মনে করেছে না এর এটা প্রাপ্য নয়, তারা চুপ করে বসেছিল, তাদের মেরুদণ্ড ভাঙা ছিল, প্রতিবাদ করার তাদের মুখে ফোটেনি আওয়াজ, অথবা বামপন্থী ছিল। এই বামপন্থীরা বিগত 10 বছর 15 বছর ধরে আমার রাজ্যে একের পর এক কাণ্ড হয়েছে, কোনোদিনও পথে নামতে পারেনি, সাহস হয়নি। ওই যে বললাম না, আমি অ্যাডমিনিস্ট্রেটর, চামড়া গোটানোর ভয় ছিল, নামেনি। এখন আমার সরকার আর শ্রমিকদা দুজনেই সৌজন্যের কথা বলছে, হজম হচ্ছে না। ওই জন্যই বলেছি, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে, ওরা প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে যাতে অসম্মান করছে। তো এইটা তৃণমূল করেছে বলে এদের কারোর তো তখন কোনো দেখিনি,
বিরোধিতা দেখিনি। আর জয় গোস্বামী, সুবোধ সরকার, এদের মতো সব ধান্দাবাজার কে চটি চেটেছে, কে চেয়ার মুড়ছেছে, এই করেছে, তো তাদেরকে মানুষ সম্মান করবে কেন? হ্যাঁ, ওনার কবিতা ভালো পড়বো আমি, তার মানেই নয় এই লোকটাকে আমাকে সম্মান করতে হবে। এদিকে আবার বলছেন যে তসলিমা নাসরিনের কাছ থেকে বাঙালিকে সিপিএম চিনতে হবে না, শতরূপ ঘোষের এই যে মন্তব্য। তবে তসলিমা নাসরিন বাংলাতে এই যে ফিরে এলেন, তাতে শতরূপ বা অন্যান্য বাম নেতৃত্বের প্রথম থেকে এত গাত্রদাহ কেন, আপনার কি মনে হয়? আমি আবার বলেছি, ওদের ব্যাপারে আমি বলবো না। ওদের বেসিক্যালি ওরা নিজেরাই বলে আমাদের কোনো জাত ধর্ম নেই। তো অজাত কুজাতের জন্য আমি সময় নষ্ট যারা নিজেরাই বলছে আমরা অজাত কুজাত, তাদের নিয়ে সময় নষ্ট করব না। তবে শতরূপে এই কথাটা আমি সম্পূর্ণ সমর্থন করি যে তসলিমা নাসরিনের থেকে বাংলার মানুষকে সিপিএম বুঝতে হবে না। বাংলার মানুষ সিপিএম কি বুঝেছে বলে এত লাথাল লাথিয়েছে, শূন্য 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 করতে করতে এখন আবার এক পে, এখন আবার তারাং তারাং লাফাচ্ছে। বাংলার মানুষ তসলিমা নাসরিন না থাকলেও বুঝে নিয়েছে এরা কি জন্তু। সুতরাং একদম ওটা ঠিক বলেছে, তসলিমা নাসরিনের থেকে বাঙালি বুঝবে না সিপিএম যে কি বিষধর জিনিসপত্র সব, সেটা সাধারণ বাংলার মানুষ তসলিমা নাসরিন আসার আগেই বুঝেছিল বলে 21 থেকে 0 রেখে দিয়েছিল। এই সিজেপির আরও এক মুখ নেহা বোরা, তিনি বলছেন তার বাবা যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন, তার জন্য তার বাবা নাকি তাকে দেশদ্রোহী বলেন, তার কারণ তিনি বাম ভাবধারাতে উদ্বুদ্ধ। মানে একজন সেনাবাহিনীর লোক বলছে, আমরা না হয় রাজনীতি করি, আমরা বলি, আমরা কিন্তু মানে আমাদের কথাটাকে মিসকোট করা হয়। আমরা এই কারণে বলি দেশ বিরোধী, লোকে বলে হ্যাঁ তোমাদের যারাই বিরোধিতা করে তারা তো তাদেরকে তোমরা দেশ বিরোধী বলো। আমরা কখনো তাই বলি না। আমাদের বক্তব্য, আমাদের বিরোধ করো, কিন্তু আমাদের বিরোধিতা করতে গিয়ে এমন কিছু করো না যেটা দেশের বিরোধিতা হয়। আমরা সেই হিসেবে বলি। এই যে বলছি প্রচুর এখানে পাকিস্তানের ইনভলভমেন্ট রয়েছে। একজন অফিসিয়ালস আর কি, পুলিশ অফিসিয়ালস, আমি যদি খুব ভুল না করি, ওই সময় শুনেছি প্রায় 480টা পাকিস্তানের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হয়েছে যারা নাকি ভীষণ অ্যাক্টিভ ছিল। আমি একদিন কদিন আগে সোশ্যাল মিডিয়া দেখেছি, আমি ওটার অথেন্টিসিটি জানি না বলে আমি দায়িত্ব নিচ্ছি না, কিন্তু ওখানে যা দেখলাম only বোধহয় 9% অফ ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ওয়ার অ্যাক্টিভ ডিউরিং দ্যাট টাইম, যখন সিজেপির ম্যাক্সিমাম হচ্ছে পাকিস্তান বাংলাদেশের। তো তার মানে কি দেশ বিরোধিতা? পাকিস্তান বাংলাদেশ ভারতকে ভালোবাসে না, কোনোদিনই ভালোবাসেনি, বাসবেও না। দেশ বিরোধিতা। এবং একজন সেনাবাহিনী যিনি সারা জীবন সেনাবাহিনীতে কাজ করেছেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দল, তারা রাজনীতিতে না এলেও কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দলের মানে কর্মকাণ্ড এই সম্বন্ধে ওয়াকিবহল। তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন। আমি তো রাজনীতির খাতিরে বলতেই পারি যে বামপন্থী মানে দেশবিরোধী। যখন একজন সেনাবাহিনীর একজন মানুষ তিনি বলছেন, তার মানে বুঝতে পারুন, মানে বোঝো তাহলে যে কতটা কথাটা সত্যি। যে বিরোধীরা, আরে তোমাকে একের পর 60-এর যুদ্ধের সময় তো এরা চীনকে সাপোর্ট করেছিল, তাহলে ওদের এই সিপিএমের কথাই বলি, বাম বলতে তো সিপিএমই, আর বাকিগুলো তো লেজুর জুড়ে রয়েছে সিপিএমে। এরা অনেক বড় বড় জ্ঞান দেয় ভাই, ওদের ইয়েতে একটাও দেশের কারোর নীতি নিয়ে ওরা কথা বলে? কার্ল মার্কস, এঞ্জেল, এরা তো সব সব বিদেশি, লেনিন। তাহলে ওদের ওদের কোনো মানে থিওরি বলো আদর্শের মধ্যেই তো দেশের কোনো সংস্পর্শ নেই। অনেক বড় বড় আমাদের সম্বন্ধে বলে তোমরা স্বাধীনতায় কী করেছো। আমি অত টেকনিক্যাল ইস্যুতে যাব না, আমি একদম গোদা। তো এই দলটার থেকে তুমি দেশের হয়ে কিছু বলবে, এটা ভাবাটাই তো ভুল। অন্যদিকে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে গোবর আর গোমূত্র নিয়ে গবেষণার টাকা দেয়, কিন্তু বিজ্ঞানী শিক্ষায় গবেষণার টাকা দেয় না এই দল। সিপিএমের আতঙ্কে ঘুমই হয় না বিজেপির। ওই যে বললাম না, প্রবলেম হচ্ছে এই মানে বামেরা নিজেদেরকে শিক্ষিত বলে, হ্যাঁ নিশ্চয়ই ল ডিগ্রি আছে, আমি বাজে কথা বলবো না, ওরা ল ডিগ্রি আছে, ও মানে এতটা গাধা এটাই জানে না গোমূত্র নিয়ে কি করেছে। গোমূত্র ফুটিয়ে খেতে বলেছে, সেটার উপরেও বৈজ্ঞানিক রিসার্চ হয়েছে, সায়েন্টিফিক রিসার্চ হয়েছে, যেটার উপকারিতা এবং কীভাবে বিভিন্ন মেডিসিনের পারপাসে ইউজ করা যায় সেগুলো করা হয়েছে। তো ওটা সায়েন্টিফিক রিসার্চ নয়। এখন সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে কি, যে মানুষ হয়ে জন্মেছিল বিকাশ ভট্টাচার্য কী করে জানোয়ার হলো, এইটা সায়েন্টিফিক রিসার্চ। এটা যদি ওর মনে হয়, নিশ্চিতভাবে ওটা সায়েন্টিফিক রিসার্চ নয়। যে বিকাশ ভট্টাচার্য মানুষ হয়ে জন্মে কী করে জানোয়ার হলো, এটাই যদি শুধুমাত্র ওর কাছে সায়েন্টিফিক রিসার্চের একটা ফর্মুলা হয়, তাহলে নিশ্চয়ই গোমূত্র নিয়ে গবেষণা সায়েন্টিফিক রিসার্চ নয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ মনে করি ওটা সায়েন্টিফিক রিসার্চ। এছাড়া এই মোদিজির আমলে স্পেস সায়েন্স নিয়ে যা কাজ হয়েছে, তারপর চন্দ্রযান গেছে, তারপরেও যারা বলে সায়েন্টিফিক রিসার্চ হয়নি,
ওই জন্য বললাম মানুষ ওই জন্মেছিল, জানোয়ারের পর্যবসিত হয়েছে। এই ট্রান্সফরমেশনের কারণ কি, এটার উপর একটা রিসার্চ হওয়া উচিত। এক্স্যাক্টলি, আমি বিকাশের সাথে একমত। তিনি আরো বলছেন যে রাত্রিবেলায় প্রধানমন্ত্রী রিলের মাধ্যমে জনসমক্ষে আসছেন, সরকারের ব্যর্থতা নিয়ে কিছুই বলছেন না। ছাত্র যুবকদের বিক্ষোভ, তাদেরকে লক্ষ্য করে হওয়া অশালীন ভাষা নিয়ে তিনি কথা বলেন। অশালীন ভাষা অবশ্যই নিন্দনীয়, তবে বিক্ষোভকারী ছাত্র যুবকদের বিরুদ্ধে পুলিশি রাজনৈতিক হিংসা নিয়েও সমানভাবে কথা বলা উচিত। একজন গণতান্ত্রিক নেতার কাছ থেকে সমালোচনা আর প্রতিবাদের প্রতি আরও সংযত আর ভারসাম্যপূর্ণ অবস্থানই প্রত্যাশিত। প্রধানমন্ত্রী সম্পর্কে বিকাশবাবুর এই মন্তব্য। আবার বলি, সালটা 1997, পশ্চিমবঙ্গ বিধানসভা, তৎকালীন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন 1977 থেকে 97, এই 20 বছরে রাজ্যে 28,000 রাজনৈতিক হত্যা সংগঠিত হয়েছিল। কোন দল করেছিল? সিপিএম। এদের মুখে আমি তো ওই জন্য বলি না, এদের সম্বন্ধে আমার বলতে বলো না ভাই। এই মিডিয়ার সামনে না আমি খুব কষ্ট করে আমার ভাষা সংশোধন করছি। এই যে জন্তু জানোয়ার বলছি, এটা হচ্ছে আমার ভাষা সবচেয়ে সোজা। এই ক্যামেরা অফ করলে আমি এমন ভাষা বলবো, এগুলো যদি চালু করো তোমার অনেক দর্শক হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে। এদেরকে নিয়ে আমাকে প্রশ্ন করো না। ওর কাছ থেকে আমি শিখবো গণতন্ত্র, ওদের থেকে। ওদের নেতা আর এক জানোয়ার মরে গেছে, জ্যোতি বসু, যে বানতলার ঘটনার পর বলেছিল এরম তো কতই হয়। ওদের থেকে শিখবো গণতন্ত্র? সিপিএমের থেকে শিখবো? প্রজন্মের পর প্রজন্মের পুরো শিক্ষাটাকে শেষ করে দিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। আচ্ছা, এই প্রশ্নে আর একটা বলি, আমি নাম করে বলছি। চন্দন সেন একজন নাট্যকর্মী আছেন, জুনিয়র, দুজন আছেন। চন্দন সেন একজন সিনিয়র, একজন জুনিয়র। ভদ্রলোককে আমার ভালো লাগে, খুব ভালো অভিনেতা, আমি ওনার ফ্যান। আমি একদিন হঠাৎ ফেসবুকে দেখছিলাম কিভাবে এরা ভুল বোঝায় মানুষকে। কি পৃথিবীর এতগুলো দেশে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আছে। আচ্ছা, স্পেনে স্প্যানিশটাই হচ্ছে একমাত্র ভাষা, আর কোনো ভাষা নেই। আমাদের দেশে বহুভাষী লোক আছে, বাঙালি, উড়িয়া ফুড়িয়া। আমি নিজে পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, আমারও তো মাতৃভাষার মাধ্যমে শিক্ষা হয়েছিল। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ, এবং এই ইংলিশটা তো আমি একদম 1 থেকে পড়েছি। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা মানে ইংরেজি পড়বো না, এই জিনিসটাকে গুলিয়ে দিয়ে, যে আপ টু ক্লাস 5 তুলে দিয়ে এরা শেষ করে দিয়েছে। শিক্ষার অধিকার, আমি কেন এই কথাগুলো বলছি, রাজনীতিগতভাবে বলি বা কতগুলো জেনারেশনের শিক্ষার অধিকার এরা শেষ করে দিয়েছে। এদের কাছ থেকে গণতন্ত্র শিখবো। এরা রাজনৈতিক হত্যা করেছে, গণতন্ত্র শিখবো। মরিচ ঝাঁপি ছেড়ে দিলাম, আমি রক্তমাখা ভাত নিয়ে বলবো না, কারণ ওটা নিয়ে ওরা বলে না ওটা মিথ্যে। চলো বেনিফিট অফ ডাউট দিয়ে দিলাম, যে সাঁইবাড়ির হত্যাকাণ্ডটা তো হয়েছিল, তাদের থেকে আমি গণতন্ত্র শিখবো। আমার আনন্দমার্গীদেরকে মেরেছিল বিজন সেতুতে, তাদের থেকে গণতন্ত্র শিখবো। ওদের ওই 28,000-এর হিসাব যদি ধরো, দিনে 4টে করে রাজনৈতিক খুন হয়েছে। আমরা এসছি আজকে প্রায় 3 মাস, 4 মে, জুন, জুলাই, আগস্ট, হ্যাঁ পাক্কা 3 মাস হলো। 120 দিন মানে 480 জনকে মরে যাওয়া উচিত ছিল বামের ইকুয়েশন মানলে। একটাও রাজনৈতিক হত্যা হয়েছে। তার মধ্যে শুক্রবার ওরা নোংরাম জানোয়ারের মতো কাজ করেছে, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে করেছে। এটাই যদি উল্টো হতো, আজকে ওরা ক্ষমতায়, আমরা এরকম জ্যোতি বোস বা ওদের যারা যে মুখ্যমন্ত্রী হতো ও তাকে করতাম, ওখানেই গুলি চালিয়ে মেরে ফেলতো। ওদের নেতা বলেছিল পুলিশের বন্দুকে কি কন্ডম ভরা আছে। ওরা শেখাবে গণতন্ত্র কি, আর আমি সেটা শিখবো? সরি, ওর মুখে আমি কিছু, ওই তো বললাম এদের। আমি আজকাল রেগুলার মিডিয়াতে যাই না, গেলে তো ভাগ্যিস দল আমায় পাঠায় না, কি যে বলে দেবো, দল অস্বস্তিতে পড়বে। এগুলো কথা বলে কি করে আমি জানি না, মিনিমাম লজ্জা সরম নেই। এই নির্বাচনের আগে, 26-এ নির্বাচনের আগে, কি যেন ছেলেটার নাম, ও লয়ার, এবং শতরূপ বলেছিল চৌঠা মেয়ের পর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। তোদের খুঁজে পাওয়া গেল না, একটা পেয়েছে মাত্র, তাতে এমন ভান করছে ওরাই যেন সরকার গঠন করছে। এখন আবার নতুন শুরু করেছে যে 31-এ আমরাই ক্ষমতায় আসবো। আরে মানুষের মার খেয়ে পড়ে রয়েছিস ভাই, মিডিয়া পাত্তা দিচ্ছে বলে মিডিয়াতে দেখা যায়, এর বাইরে কি আছে ওদের গ্রহণযোগ্যতা?